প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। দিস প্রোগ্রাম ইজ প্রেজেন্টেড বাই বেস্ট সোর্সিং অ্যান্ড পাওয়ার্ড বাই মডার্ন স্ট্রাকচারস লিমিটেড। বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট শিল্প সংক্রান্ত নানা বিষয়ে আমরা এই অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মিস্টার ফজলুল হক এবং বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও জনকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মিস্টার মিকাইল শিপার। মিস্টার শিপার, মিস্টার ফজলুল হক, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই মিস্টার ফজলুল হক, আপনার কাছ থেকে আমাদের জানা যে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। রাজনৈতিক অস্থিরতা, শ্রম অসন্তোষ, রানা প্লাজা, আফটার রানা প্লাজা এফেক্ট, আপনার কেমন আছেন? আমরা আসলে খুব ভালো নেই, কারণ আপনি যদি রানা প্লাজা থেকে শুরু করেন বা তার আগে যদি আরেকটু আগে যান তাজরিন ফ্যাশন, বা তাজরিন ফ্যাশন থেকে আমরা যখন ধরেন আন্তর্জাতিক চাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন রকম প্রশ্ন অনেকটা কাটিয়ে উঠলাম বা ওঠার চেষ্টা করছিলাম, ঠিক ওই মুহূর্তেই রানা প্লাজার মতো একটা মানে ভয়াবহতম একটা দুর্ঘটনা পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম বৃহৎ দুর্ঘটনা ঘটে গেল। এবং রানা প্লাজা থেকে যখন একটা মানে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসলো এবং আন্তর্জাতিকভাবে গত 8ই জুলাই ইনসিডেন্টালি শিপার সাহেব ওইখানে ছিলেন, আমিও ছিলাম ওইখানে, জেনেভাতে একটা ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে যে একটা বায়াররা কন্ট্রিবিউট করবে, বাংলাদেশ গভর্নমেন্ট সাপোর্ট দিবে, আইএলও সাপোর্ট দিবে, মালিকরা এগিয়ে আসবে, শ্রমিকরা সবাই মিলে একটা রিয়েল টিম ওয়ার্কের, ইন্টারন্যাশনালি একটা টিম ওয়ার্ক করা হলো, কাজ করবে। এবং ওই কাজটা যখন শুরুটা আর কি, তখন থেকে আবার আমাদের এই রাজনৈতিক যে অস্থিরতা সঙ্গে আমাদের না দেখা সহিংসতা, কারণ আমরা কিন্তু অস্থিরতাটা আমাদের কাছে প্রেডিক্টেবল ছিল যে ইলেকশন ইয়ারে বাংলাদেশের ইতিহাসে একটা অস্থিরতা আমরা সবসময় ফেস করে আসছি। ওইটা কিন্তু বাইরেরাও ওইটা কম বেশি জানে এবং তারা ওইটা অ্যাকসেপ্ট করে নিয়ে আসলো এবং আমরা ওইটার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা কেউই সম্ভবত, নট অনলি আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স আর বায়ার্স, বাট পুরো বাংলাদেশের কেউই বোধ হয় এই যে ধারাবাহিক যে সহিংসতা, রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যেই নতুন মাত্রাটা এবং নতুন মাত্রা প্রতিদিন যে যোগ হচ্ছে, এইটার জন্য কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের খারাপের অবস্থাটা একটু অন্য কারণে, কারণ আমাদের টাইম বাউন্ড কিছু কাজ করতে হয়, যে এক্স্যাক্ট ডেটে আমাকে একটা যেই অর্ডার, সেই অর্ডারটাকে তৈরি করতে হয় এবং শুধু তৈরি করলেই হয় না, সেটা আবার আমাকে মিনিমাম চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছাতে হয়। এবং আপনারা সবাই জানেন চট্টগ্রাম বন্দরে পৌঁছানোটা একটা এই বাংলাদেশে গত 2 মাসে কঠিনতম কাজগুলির ভিতরে একটা ছিল। কোনো ট্রাক চট্টগ্রামে পৌঁছানো, সীতাকুণ্ডের যেই একটা ভয়াবহ একটা জায়গা, আমি জানি না ওই জায়গাটা কেন কন্ট্রোল করা সম্ভব হলো না। শিপার সাহেব তো সরকারের প্রতিনিধি হিসেবে বলতে পারেন, বাট আমার কাছে একটা বড় বিস্ময় যে পুরো রাস্তায় যাচ্ছে, বাট সীতাকুণ্ডে গেলেই ট্রাক আর মানে এগুতে পারছে না। ইভেন পুলিশের স্পটে এখন পরিস্থিতি আগে অনেক বেটার হয়েছে, অনেক বেটার হয়েছে। এই বেটারটা যদি সাস্টেইন করে এবং যদি গ্রাফটা যদি উপরের দিকেই ওঠে, ইপিবি বলছে, কিন্তু ইপিবি রিপোর্ট বলছে যে ওদের এক্সপোর্ট বাড়ছে, যে ফিগারটা আমি গত কয়েকদিনে একাধিক প্রিন্ট মিডিয়াতে আমি এইভাবে বলেছি ব্যাপারটা, যে টেলিভিশনে আপনি ধরেন যে একজন একটা হাসির নাটক দেখলেন, যে নায়ক নায়িকা হাসির নাটক করছেন, তাকে ওই অভিনয়টা করতেই হচ্ছে, বাধ্য হচ্ছে তার। এখন ব্যাকগ্রাউন্ডে এরকম স্টোরি থাকতে পারে যে তার ছেলেটা হাসপাতালে, তার হয়তো মানে মারা গেছেন বা ভয়ানক অসুস্থ, কিন্তু তাকে ওই অভিনয়টা করতে হচ্ছে, আপনি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানেন না। এবং আমাদের মানে এইবারে জিপিবির যে ফিগারটা বা এক্সপোর্টের যে ফিগারটা, স্টিল 16% প্লাস, অ্যারাউন্ড 20% গ্রোথ, ফ্যান্টাস্টিক। আপনি যদি বলেন যে এই ক্রাইসিসের ভিতরে আমরা এই গ্রোথ ধরে রেখেছি, ওনারা বাহবা নেবেন, সরকার বাহবা নেবেন। বাট আমাদের যে বেদনার কাহিনীটা অনেকেই জানবেন না। বেদনার কাহিনীটা আপনি খুব পরিষ্কার জানতে পারবেন আপনি যদি ব্যাংকগুলোর যেই ব্যাড ডেটের যে পরিমাণ, ঋণ খেলাপির যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ওইখানে যদি দেখেন আমাদের বেদনার কিছু চেহারা আপনি পরিষ্কারভাবে ওইখানে দেখতে পারবেন। রিসেন্টলি এরকম রিপোর্ট অনেকগুলো এসছে যে আপনাদের প্রফিটের একটা বড় অংশ, ইফ নট অল, এয়ার ফ্রেটে চলে যাচ্ছে। নট অনলি প্রফিটের অংশ, এটা লসে চলে যাচ্ছে। নট অনলি এয়ার ফ্রেট তো এট দ্য এন্ড অফ দ্য ডে কাহিনী। মানে তার আগেই আমাকে যে ইন্টারনালি প্রোডাকশনটা চালু রাখতে হয়েছে। আপনি এই যে গত 3 মাসের যেই সহিংস অবস্থা, অস্থিরতা এবং সহিংসতা, এর ভেতরে শ্রমিকদের আশা, নিরাপত্তা দেয়া এবং আমার যে ইন্টারনালি র মেটেরিয়ালস মুভমেন্ট, এইগুলো সবগুলি কিন্তু বিকেম ভেরি কস্টলি। এটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মিস্টার শিপার, আপনার কাছ থেকে আমাদের বিষয় জানা, যে আমরা জানি যে সরকারি উদ্যোগে এবং মালিক শ্রমিক সবার অংশগ্রহণে একটা মিনিমাম ওয়েজ ঘোষণা হয়েছে এবং এটা
অলরেডি এক্সিকিউটেড জানুয়ারি মাস থেকে জানুয়ারি দেওয়া থেকে। হচ্ছে, কিন্তু এ নিয়ে বেশ কিছু ভুল বোঝাবুঝি শোনা যাচ্ছে, কিছু অসন্তোষও বিভিন্ন জায়গাতে দানা বাঁধছে, মালিকদের পক্ষ থেকেও কিছু প্রশ্ন আছে, শ্রমিকদের মধ্য থেকে। আপনার কাছ থেকে আমরা এই ব্যাপারে বিস্তারিত শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। সাধারণত আমাদের শ্রম আইনে 5 বছর অন্তর অন্তর করা হয়, কিন্তু এইবারই প্রথম। আমি এক্সাম্পল দিয়ে বলছি যে 2010 সালের অক্টোবর মাসে যে শ্রমিকটা আপনার 1650 টাকা 50 পয়সা পেতেন, তিনি এই আজকে 2014 সালের জানুয়ারি মাসে পাবেন 5300 টাকা। এই ডিফারেন্সটা ম্যাক্সিমাম 4 বছর, 2010 থেকে আমরা 4 বছরের কম হবে। এটা একটা দিক। আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আমরা গত 5 বছরে প্রায় 37টি বেসরকারি শিল্প সেক্টরে মজুরি ডিক্লেয়ার করেছি। এবারই এসে আমরা আপনার আরএমজি সেক্টরে যে মজুরি ডিক্লেয়ার করেন, এটা ইনক্রিমেন্ট একটা প্রভিশন, যেটা অন্যান্য কোনো সেক্টরে এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস হয়নি। দিস ফার্স্ট টাইম আমরা 5% ইনক্রিমেন্ট দিয়েছি। নতুনত্বের মধ্যে আরেকটা জিনিস আছে, খাদ্য ভর্তুকি হিসাবে আমরা একটা স্লট ফিক্স করেছি, এটা 650 টাকা। আমাদের অন্যান্য সেক্টরে মেডিকেল ছিল, এইটারও মেডিকেল আছে। যাতায়াত ভাতা ছিল না, এবার আরো 200 টাকা যাতায়াত ভাতা করে সব মিলে আমরা 5300 টাকা করেছি। কিছু কিছু ইন্ডাস্ট্রি, ফজলুল হক আর ভালো বলতে পারবেন, যে অনেকেই অলরেডি দুপুরবেলা খাবার দিত, তাদের জন্য কি হবে, মানে আইন কি বলছে? আমরা একটা মজুরি বোর্ড ডিক্লেয়ারের সময় আমরা নিচে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে 25 টাকা হারে আপনার 26 দিন একটা শ্রমিক ইনটু করলে 650 টাকা হয়। ওইখানে আমাদের মালিকদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, যে 25 দিন হারে যদি আমরা 26 দিনের জন্য 25 টাকা করে আমরা ধরি, তাহলে 24 দিন চাকরি করলে কি হবে, 20 দিন চাকরি করলে হবে। কিন্তু এটা একটা নিম্নতম মজুরি এবং নিম্নতম একটা স্ট্রাকচার দেওয়া আছে, এইটা কোনো ভাগ করা যাবে না। এটা একজন শ্রমিক যদি আপনি যেদিন যদি ওনাকে বেতনটা দেন, ওই দিনে এই 650 টাকা পুরোটাই দিতে হবে। এইখানে একটা যারা নিজেদের উদ্যোগে লাঞ্চ দিচ্ছিল এবং পরিবহনও অনেক দিচ্ছিল, প্রশ্ন হচ্ছে যে এখন তারা তো অলরেডি লাঞ্চ করাচ্ছি, তারা কেন এই খাদ্য ভাতা কেন দিবে, পরিবহন ভাতা কেন দিবে? এটাও একটা প্রশ্ন আছে, যে এই জটিলতাটা কিন্তু দেখা দিয়েছে। শ্রমিকরা যখন আবার 5300 টাকার ব্যাপারটা, তারা কিন্তু ওই ভাগটা এত কিছু তারা বুঝে না, বুঝতে চায়ও না, বোঝার চেষ্টাও করে না। তারা মনে করে আমার 5300 টাকা আমার মানে প্রাপ্য। তো এইখানে খাওয়া দিলে অবশ্যই খাদ্য ভাতা এটা আসবে না। একটা জটিলতা কিন্তু এখানে আছে। এখানে জটিলতাটা নিরসন করার একটা উপায়, টেকনিক্যাল উপায় আছে। সেটা হচ্ছে যে আমি যে শ্রমিককে খাদ্য ভাতা দিচ্ছি, আমি হয়তো কাগজে কলমে তাকে 5300 টাকাই দেখাবো, কিন্তু সেটা আবার শ্রমিক তখন বললো আমি পাচ্ছি 4700 টাকা, আমাকে আপনি 5300 টাকা সই করে এনেছেন। দেখা গেলো এইটা নিয়ে আবার আন্দোলন হয়ে গেছে আবার, যে আমাদের দেশে তো আন্দোলনের মানে ইস্যুর তো কোনো অভাব নাই। এইভাবে আসলে সলিউশন করা যাবে না। যারা খাবার দিচ্ছিলেন তারা অটোমেটিক্যালি দিচ্ছেন এবং এটা সংখ্যা খুব বেশি না। আমি বরং তাদের প্রতি আবেদন রাখতে চাই যে ন্যূনতম মজুরি বৃদ্ধি করার মূল স্পিরিটটা ছিল টু পে হায়ার ওয়েজেস টু দ্য ওয়ার্কার্স। এই ক্ষেত্রে আমি ওয়ার্কারদের পক্ষ নিব, মানে ইনসিডেন্টালি আপনি হয়তো খুশি হবেন যে আমি ওয়ার্কারদের পক্ষ নিব, যে তাদেরকে আসলে ওই কারণে খাদ্য ভাতা বাদ না করাটাই যুক্তিসঙ্গত হবে। কারণ মূল স্পিরিটটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমি মনে করি ওই নৈতিকতা বা স্পিরিটের জায়গা থেকে মালিকদের এই জায়গাটা মেনে নেওয়া উচিত। আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো। এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আরএমজি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। কথা বলছিলাম বিকেএমই এর প্রাক্তন সভাপতি মিস্টার ফজলুল হক এবং মাননীয় শ্রম ও জনকল্যাণ সচিব মিস্টার মিকাইল শিপার। মিস্টার ফজলুল হক, আমি মিনিমাম ওয়েজের কথা বলছিলাম। এটা আমি আরেকটু একটা জিনিস আমার বিরতির আগে বলা শেষ হয়নি, সেটা হচ্ছে যে এই মিনিমাম ওয়েজের আরেকটা দিক আছে। আমি একটা তো
শ্রমিকের পক্ষে বললাম, মালিকের পক্ষে যে কথাটা বলা দরকার সেই কথাটা হচ্ছে যে মিনিমাম ওয়েজের এবারের মানে জাম্পটা কিন্তু অনেক বেশি। আপনি 3,000 টাকা থেকে 5,300 টাকা, আপনি পার্সেন্টেজের হিসেবে 77%। এখন এই যে বর্ধিত মানে টাকা দেওয়ার ব্যাপারটা, এই টাকা দেওয়ার জন্য আপনি কিন্তু আরেকটু টাইম দেওয়াটা, যে তাদের প্রস্তুতির জন্য এই টাকাটা জোগাড় করার জন্য প্রস্তুতির টাইম দেওয়াটা, কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা না, গেজেটেড এখন না। হয়ে গেছে, না, গেজেট আমার হয়ে হয়তো আমি নেক্সট সেটা বলি- টাইম যখন হবে আমি আগেই রিভিউ কথা হবে, বলছি, প্রথমেই এটা আমি মানে এর আগে এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আমার কিছু মানে ইনপুট দেওয়ার সুযোগ ছিল। আমাদের তখন দাবি ছিল এটা, মানে এমপ্লয়ার্স ফেডারেশনের পক্ষ থেকে আমি এটা দাবি করেছিলাম যে একটা যেন যৌক্তিক সময় দেওয়া হয় যাতে মালিকরা প্রস্তুতি নিতে পারে টাকাটা দেওয়া, এবং যাতে পেমেন্ট দেওয়া নিয়ে আবার কোনো রকম প্রবলেম তৈরি না হয়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে পরবর্তীতে যারা বিজিএমই এবং বিকিমি যারা ডিল করেছেন ডিরেক্টলি এটার সঙ্গে, যেহেতু এটা গার্মেন্টস সেক্টরের ব্যাপার, এবং ওইখানে কিন্তু অন্য কিছু দাবি দেওয়া ছিল মালিকদেরকে, কিছু সরকারি কিছু সাহায্য সহযোগিতা, ইনডিরেক্টলি পলিসিগত কিছু সাহায্য সেটা সহযোগিতা, কিন্তু ইদানিং সরকার সেইটা- দেওয়া শুরু করেছে। ওইটা কিন্তু অন্য ইস্যুতে আসছে। এটা আসছে এখন যেটা আমরা পত্রপত্রিকা দেখছি, এটা আসছে মূলত যে ট্যাক্স কমানো পলিটিক্যাল হলো। আনরেস্ট এবং এই যে আমরা যে একটা অচল অবস্থার ভিতর দিয়ে চলছে, কিন্তু ওই সময়ে এগুলো কিন্তু অনেক আগে অ্যাড্রেস করবার কথা ছিল। তো সেইটা করার ক্ষেত্রে আমার মনে হয় যে এই পরবর্তীতে মাননীয় যখন সচিব আমরা মহোদয় মানে এই যত দ্রুত গতিতে 5,300 টাকা করে ফেলেছেন, এই মালিকদের এই ব্যাপারগুলোর বিষয়ে বোধহয় ওনাদের গতিটা একটু স্লথ ছিল। কল্যাণ ফান্ড একটি রয়েছে জি। মন্ত্রণালয়ে, যেখানে ওয়েলফেয়ারের জন্য কিছু করা যেতে পারে, এই ব্যাপারটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। আমাদের একটা শ্রম আইনে একটা আছে, প্রফিট শেয়ারিং এর একটা চ্যাপ্টার আছে। এখানে বলা হয়েছে যে আপনার সাকুল্যে যখন আপনি বেনিফিটে আসবেন, তখন আপনার বেনিফিটের নিট 5% আপনি শ্রমিক কল্যাণের জন্য রাখবেন। এখানে রাখলে আপনার এই 5%-এর মধ্যে 4% আপনি ডাইরেক্ট আপনার ইয়েকে দেওয়া হবে, আপনার শ্রমিকদের জন্য সরাসরি শ্রমিকদের ইয়ারে মাসের শেষে ইয়ার এন্ডিং এ একটা বোনাস হিসেবে বা জেবি হিসেবে এটা ভাগ করে দেওয়া হয়। আর রিমেইনিং 1%-এর অর্ধেক ওই ফ্যাক্টরি মালিকই রাখবেন, এফডিআর করে বা অন্যান্য ভবিষ্যতের কথা চিন্তা ভবিষ্যতের করে, কথা করছেন। আর বাকি 0.5% সরকারের কাছে জমা দেবেন, সেটা হবে শ্রমিক কল্যাণ তহবিল হিসেবে। এই হলো আপনার নর্মাল আইন। তা আরএমজি সেক্টরে যখন ইমপ্লিমেন্ট করতে গেলাম, ফজলু সাহেবের ফ্যাক্টরি অনেক বড়, পাশের ফ্যাক্টরিটা অনেক ছোট। ওই ফ্যাক্টরির আমার শ্রমিক ভাই, উনি ওই বছর 5,000 টাকা পেলেন বেনিফিট, পাশেরটায় ভালো করেছে দেখে ভালো বেশি পেয়েছে। হ্যাঁ, কষ্টবিষ্ট করে উনি 500 টাকা পেলেন। পরেই বেরোয় এসে বলবেন যে ফজলু সাহেবের ফ্যাক্টরিদের 500 টাকায় না। এই সেক্টরটা এত বেশি সেন্সিটিভ সেক্টর, একটা ফ্যাক্টরির সাথে আর একটা ফ্যাক্টরি গুজবের সাথে এত বেশি জড়িত হয়, ভাঙচুর শুরু হয়। এর জন্য আমরা শ্রম আইনে দুইটা ইয়ে করেছি। শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পের জন্য আমরা একটা বিধিমালার মাধ্যমে একটা নতুন ধরনের একটা ফান্ড করব। আর আমাদের যেটা এক্সিস্টিং যে ফান্ড আছে, এটা একটা শ্রমিক কল্যাণ তহবিল আছে, আমাদের ফাউন্ডেশন ফান্ড আছে। এইখানে আমাদের মূলত ইনভেস্টরদের সহযোগিতায় আমরা মোটামুটি বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টই আমাদের ইয়ে হয়েছে, ফান্ড তৈরি করছেন ফান্ড তৈরি করেছে। তাজরিনের 100 জনের অধিক মারা গিয়েছিলেন। আমাদের প্রথম কন্ট্রিবিউশনটা আমরা এই ফান্ড থেকে 1 কোটি টাকা আমরা দিয়েছি, পার শ্রমিককে 1 লক্ষ টাকা করে দিয়েছি। ধন্যবাদ। আমরা একটু অন্য একটা বিষয়ে আমরা কথা বলবো। আমাদের যে গার্মেন্ট শিল্পের খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি শিল্প, কম্পিটিটরস আমাদের যে এগিয়ে যাচ্ছে, আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা, আমাদের অস্থিরতাকে পুঁজি করে আমাদের প্রতিদ্বন্দ্বীরা অনেকে ভালো করছে শোনা যাচ্ছে। জিএসপি ফ্যাসিলিটি পাকিস্তান পেল, আপনি নিটওয়্যার বিজনেসের লিডার, আপনার কাছ থেকে আসলে শুনতে চাই এটার ইম্প্যাক্টটা কিরকম হবে। এটা নিয়ে প্রথমত হচ্ছে যে পাকিস্তান জিএসটি ফ্যাসিলিটি পেয়েছে গত 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, এবং ভারত পেতে পারে এরকম FTA নিয়ে কথা হচ্ছে তারা, এবং ভারত ইজ এ বিগ প্লেয়ার, সো তাদের ইনফ্লুয়েন্স অনেক আছে, হয়তো খুব শিগগিরই তারা পেয়ে যেতে পারে। পাকিস্তান পাওয়াতে আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই, বাট এটা আমাদেরকে বাড়তি একটা প্রেশার তৈরি করে দিল, যে সতর্ক সংকেত মানে কি, আমাকে আরো মানে অ্যালার্ম হওয়ার জন্য, যে না তোমাকে আরো বেশি অ্যালার্ট হতে হবে, আরো বেশি কম্পিটিটিভ হতে হবে। পাকিস্তানকে এর আগে একটা বিশেষ বন্যা হওয়ার পরে একবার সুবিধা দিয়েছিল, বাংলাদেশ অনেক ভাবে এটার বাধা দিয়েছিল, যৌক্তিক কারণ ছিল যে বন্যার সঙ্গে গার্মেন্ট সেক্টরের কোনোই সম্পর্ক ছিল না, তারপরে দিয়েছে। এটা অনেক সময় অনেক পলিটিক্যাল ইস্যু থাকে, অনেক কারণে তারা দিয়ে থাকে। ভারত কালকে যদি ডিউটি ফ্রি পায়, কালকে বলতে আমি প্রতি অর্থে বলছি, তাহলে কিন্তু আমরা আরো বেশি
প্রতিযোগিতার সম্মুখীন হব, বা বাংলাদেশ ধরেন যে আমরা মানে বলছি যে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়ে যাব আগামী কয়েক বছরের ভিতরে, তখন কিন্তু আবার আমি এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে আসছি, তখন GSP তখন আমরা কিন্তু আমার জিএসপি পেতে পারি থাকবে না। না। তো সেই প্রস্তুতিটা কিন্তু আমাদেরকে এখন থেকে নিতে হবে যে আমার যদি জিএসপি ফ্যাসিলিটি না থাকে, অথবা আমার এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার স্ট্যাটাস যদি তারা জিএসপি পাওয়ার কারণে যদি একই স্ট্যাটাসে চলে আসে, তাদেরকে আমাকে একইভাবে যাতে মানে কম্পিট করতে পারি, সেজন্য একটা সামগ্রিক প্রস্তুতি Integrated একটা effort ইন্টিগ্রেটেড। এবং এই জায়গাটা আমি বলি যে সরকার, বিশেষ করে সরকার কিন্তু বিভিন্ন সময় একেবারে 80-র দশক থেকে যখন থেকে গার্মেন্টস শুরু হয়েছে তখন থেকে যে সরকারি ক্ষমতায় ছিল সবারই একটা সুদৃষ্টি ছিল, কিন্তু যেটা হয় নাই একটা কম্প্রিহেন্সিভ পলিসি, যেটা আসলে আমাদের 10 বছরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক পলিসি দরকার। যেমন ধরেন যে আজ পর্যন্ত আমরা একটা মানে গার্মেন্টস ভিলেজ যেমন কমনলি বলে, বা একটা স্পেশাল ইকোনমিক জোন বলেন, যে যেখানে গার্মেন্টস সেক্টরগুলো থাকে, গার্মেন্টস সেক্টরগুলো কিন্তু এখনো কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে অনেক তৈরি দেরিতে হচ্ছে, হলেও উদ্যোগ নেওয়া হয়েছে। ইনসেন্টিভের প্যাকেজগুলো যদি একটা লং টার্মের জন্য করা হয়, সেটা যেই টাকার অঙ্কই হোক, তাহলে কিন্তু সরকারেরও একটা বাজেটারি মানে প্রস্তুতি থাকবে, এবং মালিকও জানবে আমার কি থাকবে। এবং এইবার যেটা মানে ন্যূনতম মজুরিতে করা হয়েছে যে প্রতি বছর 5% হারে বাড়বে, দিস ইজ এ লং টার্ম গুড প্ল্যান। তাহলে হবে কি যে মালিকও জানবে যে আমাকে নেক্সট ভবিষ্যতে এত টাকা বেশি দিতে হবে, এবং শ্রমিকও জানবে যে কম্প্রিহেন্সিভ পলিসির উপর আমি আমাদের থাকা উচিত। আমাদের একটু দ্রুত আপনাদের দুইজনের কাছ থেকে মন্তব্য শুনছে। ট্রেড ইউনিয়ন ইস্যু একটা অত্যন্ত বার্নিং ইস্যু, ইউএস এর সাথে জিএসপি ডিসকাশন এটা আসছে, এবং আপনিও বিভিন্ন ফোরামে এই বিষয়ে কথা বলছেন। আমরা কোথায় আছি? এই লেবার ইউনিয়ন স্ট্যান্ডিংটা আমাদের কি? ট্রেড ইউনিয়ন করবার দায়িত্ব, কর্তব্য, উদ্যোগ সবকিছু হচ্ছে শ্রমিকদের, এবং আনফরচুনেটলি, এবং এই রিয়েলিটিটা কেউ দেখে না, আমাদের গার্মেন্টস সেক্টরে আপনার যে মাইগ্রেশন, যে ফ্যাক্টরি এক ফ্যাক্টরিতে যাবার প্রবণতা এত বেশি, যে অ্যাটাচমেন্ট উইথ দ্য ফ্যাক্টরি এত কম, মানে অল্টারনেটিভ যদি আমি বলি, বা ফলে তাদের ভিতরে আসলে ট্রেড ইউনিয়ন করবার, কারণ ট্রেড ইউনিয়ন সে কেন করবে? সে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য। সে সবচেয়ে সহজেই সেই সুযোগ সুবিধা আদায় করতে পারছে। আজকে আমার ফ্যাক্টরি থেকে কালকে আপনার ফ্যাক্টরিতে গেল, পরশুদিন আপনার ফ্যাক্টরি থেকে ওনার ফ্যাক্টরি গেলে, এইটা হচ্ছে তার জন্য ইজিয়েস্ট ওয়ে। সো এত ইজি ওয়ে থাকতে সে ওই ঝামেলায় করে যায়। দ্যাট ইজ দ্য গ্রাউন্ড লেভেল রিয়েলিটি। এবং আমি মনে করি যে আগে যেই বাধাটা একটা ছিল, একটা আইনগত একটা বাধা ছিল, যে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নের কাছে গেলে ট্রেড ইউনিয়ন মালিকের কাছে তালিকা পাঠাতো, এবং এটা আইএলওর একটা অবজেকশন ছিল। এবং এটা কিন্তু আইএলওর অবজেকশন যখন দিয়েছে, আমরা মালিক পক্ষ কিন্তু প্রথম দিনেই, এটা মনে আরো 1.5 বছর আগে আমরা মেনে নিয়েছি যে আমরা আমাদের কাছে পাঠানোর কোনো দরকার নেই। আপনি কি বলছেন? না, আমিও আশাবাদী। ট্রেড ইউনিয়নে যেটা বাধা ছিল আগের শ্রম আইনে, আমরা সংশোধনীতে কমফোর্ট জোনে নিয়ে এসেছি, এবং পজিটিভ। আমি কিন্তু এই যে গত 6 মাসে আমার গার্মেন্টস সেক্টরে 84টা ট্রেড ইউনিয়ন হয়েছে। হ্যাঁ, তারপরেও কিছু কিছু ইয়ে আছে এখনো পর্যন্ত। ওই ফজলুল সাহেব যেটা বললেন যে আমাদের মাইন্ডসেট এখনো ডেভেলপ করে নেই, যে আমরা মূলত কিন্তু এরা গ্রাম থেকে আসা মহিলা, মানে এই কাজটা শিখে যে এত তাড়াতাড়ি উনারা রিসিভ করেছেন এবং প্রোডাকশনে যাচ্ছেন, ট্রেড ইউনিয়ন সম্পর্কে উনি কিন্তু এত ওয়াকিবল নাই। সেক্ষেত্রে ট্রেনিং এর ব্যবস্থা, এটা আমরা কারণ আমাদের এটা একটা কমন একটা অভিযোগ আমরা অনেক সময় শুনছি যে বহিরাগতরা দেশি এবং বিদেশি বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করছে। এবং এটাই মনে করি যে সরকার এবং আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে। তারা অলরেডি করেছে, এবং এটা আরো উদ্যোগ স্ট্রেংথেন করা উচিত বেটার ওয়ার্ক প্রোগ্রামের মাধ্যমে। এবং আমাদের যে একটা আফটার রানা প্লাজা, যেটা আমরা একটা প্রজেক্ট করেছি, যেটাতে আমরা বিল্ডিং গুলি সেফটি সাইটটা ইয়ে করছি, অ্যাসেস করছি, ওই প্রজেক্টের ভিতরে মালিক শ্রমিক সবাইকে আমরা, এবং মালিক শ্রমিক না, মিড লেভেল ম্যানেজমেন্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এদের ট্রেনিং এর বন্দোবস্ত রেখেছি। এবং আইএলও কিন্তু খুব ইন্টারেস্টেড এটা দেওয়ার জন্য, এবং স্টার্ট হয়েছে। আমি আশাবাদী ট্রেড ইউনিয়ন হবে এবং প্রপার ট্রেড ইউনিয়ন হবে। এখানে সংক্ষেপে আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু, আমার ভবিষ্যৎ নিয়ে আমি সবসময় অনেক আশাবাদী, আমাকে অনেক বেশি পজিটিভ বলে। আমি 7 বছর আগে একবার বলেছিলাম যে চায়নাতে আমরা রপ্তানি করবো, অনেকে মানে আমাকে তখন মানে উপহাস করেছে, বাট আমরা কিন্তু অলরেডি শুরু করেছি, চায়নাতে রপ্তানি করছি। এবং আমরা হয়তো সময় লাগবে, বাট চীনকে অতিক্রম করে বাংলাদেশ এক নম্বরে উঠবে, এটা জাস্ট এটা কোনো বড় ডিল না। আমরা পারবোই, কিন্তু আমরা এই যে হানাহানি, এই অস্থিরতা, এইগুলো আমাদেরকে মাঝে মাঝে পিছু টানবে। আর আমি যেটা বললাম যে কম্প্রিহেন্সিভ একটা পলিসি থাকে, আমাদের যে রেজিলিয়েন্স আছে, মানে আমাদের এই মালিক শ্রমিক এবং যারা
দেশ হিসেবে টোটাল দেশ হিসেবে, কারণ জাতি শুধু গার্মেন্টস আগায় নেই, পুরো দেশে এগিয়ে গেছে। তার মানে সকলের ভিতরে এক ধরনের রেজিলিয়েন্স আছে। সো এই রেজিলিয়েন্সটাকে আমরা যদি প্রপারলি ডিরেকশন দিতে পারি, আমি মানে অসম্ভব রকম আশাবাদী এই সেক্টর নিয়ে। ধন্যবাদ মিস্টার ফজলুল হক, মিস্টার মাইকেল শিপার আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে থাকি একটি বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে। চলুন ঘুরে আসি একটি বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি। ফকির ফ্যাশন লিমিটেড 2009 সাল থেকে আমরা যাত্রা শুরু করি। যাত্রা শুরুর প্রথম থেকেই আমরা কমপ্লায়েন্স নিয়মে ফ্যাক্টরিটাকে এ পর্যন্ত চালিয়ে নিয়ে আসছি। এটা পুরনো একটা ফ্যাক্টরি ছিল, আমরা এটাকে টেক ওভার করে এটাকে রেনোভেট করে এখানে নিটিং, ডাইং, এমব্রয়ডারি, প্রিন্টিং, ওয়াশিং সব ধরনের ডিপার্টমেন্টকে একটা কম্পাউন্ডের মধ্যে নিয়ে 7 লাইনের মাধ্যমেই ফ্যাক্টরিটা চালু করি। তারপর আস্তে আস্তে এখন আমাদের 58 লাইন। প্রত্যেক বিল্ডিংয়ে পর্যাপ্ত ফায়ার সেফটি ইকুইপমেন্ট আছে এবং আমাদের এক একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিস্টেন্স অনেক বেশি করা আছে, যাতে এক বিল্ডিং আগুন লাগলে আরেক বিল্ডিংয়ে না যায়। প্রতিটা ফ্লোরে আমরা ফায়ার ট্রেন করছি, প্রতিটা ফ্লোরে ইভাকুয়েশন করা আছে কিভাবে আগুন লাগলে সহজে বের হয়ে যাওয়া যায়। তাছাড়া আমাদের প্রতিটি ফ্লোরে 3টা করে সিঁড়ির ব্যবস্থা আছে। অ্যাজ পার ল অনুযায়ী সিঁড়িগুলো বেশ বড় আছে। ফায়ারের চিন্তা করে ইলেকট্রিক্যাল বাসবার সিস্টেম আছে ফুল ফ্যাক্টরিতে, এবং আমাদের ফ্যাক্টরিতে এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আমাদের এখানে ইটিপি আছে, যেখান থেকে আমাদের সকল প্রকার বর্জ্য পানি পরিশোধন করে খালে ফেলা হচ্ছে। আমাদের ফ্যাক্টরি 100% সিকিউরড উইথ সিসিটিভি সিস্টেম। আমাদের এই গ্রুপের সাথে অনেকগুলো ক্রেতাদের অনেক দিনের সম্পর্ক। তোর মধ্যে H&M সর্বপ্রথম, যার সাথে এই কোম্পানির সম্পর্ক হলো প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ। তারপরে আমরা অন্যান্য আরও কাস্টমারের সাথে কাজ করতেছি, যারা হলেন টম টেইলার, ম্যাক্স, জিনা ট্রাইকোট, C&A, কাস্টার্ড, BND। প্রত্যেকের সাথে এই গ্রুপের অনেক দিনের সম্পর্ক এবং সবাই নিয়মিতভাবে ব্যবসা করে যাচ্ছেন। আমাদের ওয়ার্কারের সাথে খুব ভালো একটা রিলেশন আছে। ওদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের HR ডিপার্টমেন্টে ওরা রিপোর্ট করে যে আমাদের এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে। আমরা ওদের সাথে বসে ওই প্রবলেম ওইখানেই সলভ করার চেষ্টা করি এবং এই পর্যন্ত আমরা ওইসব সলভ করে সাকসেসফুলি ফ্যাক্টরি চালাচ্ছি। আমাদের স্যালারি দেওয়া হয় মাসের 5 তারিখে। আমাদের কোম্পানি গাড়ি দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে, আবার বাড়ি নিয়ে নামাই দিয়ে আসে। আমাদের মাতৃকালীন ছুটির টাকা দেওয়া হয়, আমাদের বছরের 2টা ঈদে বোনাস দেওয়া হয়, তারপরে বার্ষিক ছুটির টাকা দেওয়া হয়। ক্যান্টিনের সুন্দর পরিবেশ আছে, সবাই ক্যান্টিনে গিয়ে একসাথে সবাই লাঞ্চ করার মতো সুযোগ সুবিধা ভালো আছে। এখানে আমাদের কাজ করতে খুব ভালো লাগে, কারণ এখানের সুপারভাইজার, ইনচার্জ সবার ব্যবহার খুব ভালো। আমাদের জায়গায় ডাক্তার আছে, ডাক্তারের সাথে নার্স আছে। আমাদের এই জায়গায় বাচ্চা রাখার জায়গা আছে, ডে কেয়ার সেন্টার আছে। ওয়ার্কারের সুবিধার জন্য আমাদের নিজস্ব একটা খামার আছে, যেখান থেকে আমরা দুধ, খাঁটি গরুর দুধ সাপ্লাই দিচ্ছি, যেটা সর্বনিম্ন দামে আমরা দিচ্ছি। এছাড়া আমাদের এখানে মাছ, তরি তরকারি থেকে শুরু করে সব ধরনের, তারা সকালে আসে, 5টার সময় যায় বা 7টার সময় ছুটি হলে চলে যায়, বাজার করে সোজা বাসে উঠতেছে, সোজা বাসায় যেয়ে তারা রান্না করে খাচ্ছে। প্রতি বছরে আমরা পিকনিকের আয়োজন করতেছি, খেলাধুলার আয়োজন করতেছি। আমরা এ পর্যন্ত কমপ্লায়েন্স অডিট করে র্যাব, BSCI, ওকোটেক্স এবং বিভিন্ন ধরনের ISO সার্টিফিকেট সহ বিভিন্ন বায়ার কোড অফ কন্ডাক্ট অডিট করে এসেছি। আমাদের এখানে ওয়াইল্ড ফায়ারের জন্য আমাদের
এক্সট্রা একটা অ্যাকাউন্ট করা আছে, যেখান থেকে ওয়ার্কারদের যে কোনো রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগলে ওখান থেকে ডাইরেক্ট ওরা অ্যাপ্লিকেশন করে টাকা উঠাতে পারছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এখন আমরা 100 লাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে এবং তার সাথে পাশাপাশি স্পিনিং মিল, ইয়ার্ন ডাইং এবং অল ওভার প্রিন্টও আমাদের চিন্তাভাবনা আছে এখানে এস্টাবলিশ করার। প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব আঙ্গিকে কাস্টমারদের সাথে হ্যান্ডেলিংয়ের সমস্যাগুলো সমাধান করে নিতে পারে, আর জাতীয়ভাবে সঠিক সময়ে মান নিয়ন্ত্রণ করে ডেলিভারি প্রদান ও ডিপ সি পোর্ট তৈরির মাধ্যমে ট্রানজিট টাইম কমে আমাদের দেশের এই সম্ভাবনাময় শিল্পকে আরও অনেক বেশি এগিয়ে নেওয়া যাবে। আমরা আমাদের অনুষ্ঠান এখন শেষ করব। আপনারা যারা এই পর্বটি আবার দেখতে চান কিংবা আমাদের আগের কোনো পর্ব দেখতে চান, অনুগ্রহ করে লগ করুন www.bestsourcing.biz। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।